আবার চলে এলাম স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনার কিছু মুহূর্ত নিয়ে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগছে। তো আজকে আরো একটা ছোট্ট ঘটনার মধ্যে থেকে স্বামীজির ছোটবেলার কথা জানবো, তার ছাত্র জীবনের একটা ঘটনা। মানে তিনি ছোটবেলা থেকেই যে কতটা মানুষের জন্য ভাবতেন, মানুষের সুখের কথা দুঃখের কথা তিনি ভাবতেন, সেটার আরো একটা প্রমাণ, আরো একটা ছোট গল্পের মধ্যে থেকে জানতে পারবো আজকে। নরেন্দ্রনাথ তার ছাত্র জীবনে তার সহপাঠী বন্ধুদের জন্য কিন্তু ভাবতেন, তাদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়াতেন। তাদের মধ্যে কারোর যদি কোনো অসুবিধা হতো, তিনি যদি সেটা জানতে পারতেন কোনোভাবে, উনি কিন্তু তাদের পাশে দাঁড়াতেন। কিভাবে, সেটারই একটা ছোট্ট গল্পের মধ্যে থেকে আজকে জানবো। বলছেন, বিএ পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে। নরেন্দ্রনাথ তখন ছাত্র জীবন, বিএ পরীক্ষা দেবেন। তো বিএ পরীক্ষা দেওয়ার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে। আমরা যেরকম আর কি ফিজ দিই পরীক্ষায় বসার জন্য, তারপরে যে বার্ষিক একটা মাইনে দিতে হয় স্কুলে, এসব তো আমাদেরও করতে হয়েছে, তাই তো? তো তেমনি ওনাদেরও এসব, ওনাদের ছাত্র জীবনে এই এই নিয়মগুলো স্কুলের জীবনে, কলেজ জীবনে এগুলো ওনাদেরও করতে হয়েছিল। তো তেমনি বিএ পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে। নরেন্দ্রের সহপাঠীরা সকলেই টাকা জমা দিয়েছে, কেবল হরিদাস ছাড়া। মানে নরেনের এক বন্ধু হরিদাস, তার সহপাঠী হরিদাসের কোনো কারণে হয়তো পরীক্ষার যে টাকাটা, এক্সাম ফিস, সেটা দেওয়াটা কোনোভাবে হয়তো একটু অসুবিধা হচ্ছে। সে বড় গরিব, টাকা জোগাড় করতে পারেনি, টাকাটা জোগাড় করতে পারেনি, সে গরিব। সেজন্য শুধু পরীক্ষার ফি নয়, 1 বছরের বেতনও বাকি। মানে শুধু যে এক্সাম ফিসটাই দিয়ে দেবে সেটাই নয়, 1 বছরের ইয়ারলি একটা মাইনে দিতে হয়। আমাদের যে স্কুলে, আমরাও আমাদের স্কুলে কিন্তু দিয়েছিলাম, বা কলেজে দিতে হতো এক্সাম ফিস টিস, এসব কিছু তো দিতে হতোই, তাই তো? তো ওনাদের সময় এটা, এই নিয়মটা ছিল। তো পরীক্ষার ফিস দিতে হবে, আবার বার্ষিক একটা মাইনেও দিতে হতো। তো এই হরিদাস, যে নরেনের যে বন্ধু, ইনি শুধুমাত্র পরীক্ষার ফিসটাই নয়, মানে 1 বছরের বেতনটাও তার দেওয়ার বাকি। মানে এতটাই তার টাকা পয়সার দিক থেকে তার অবস্থা খারাপ ছিল, গরিব ছিলেন। তো সেখান থেকে হরিদাসের পক্ষে ফির টাকাটা যাও না দেওয়া সম্ভব, ফির টাকাটা তাও দিয়ে দিত, কিন্তু 1 বছরের বেতন দেওয়াটা কিন্তু একদমই অসম্ভব। তো এটা সবটা নরেন্দ্রনাথ শুনলেন। শোনার পরে তিনি এগিয়ে এলেন, এসে বন্ধুর পাশে দাঁড়ালেন। তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মুকুব করার ব্যবস্থা আছে, আর তা আছে কলেজের বৃদ্ধ কেরানি রাজকুমারের হাতে। উনি না সবকিছুই জেনে রেখেছিলেন যে কোন জায়গাটা থেকে কি করা যেতে পারে। তো তেমনি উনি এটা জানতেন যে এই টাকা মুকুব করার ব্যাপারটা, মানে টাকাটা দিতে হবে না, 1 বছরের ফিসটাকে মুকুব করা যাবে, এরকম কি করে করা যায় সেটা উনি ভালো করে, ওনার স্কিমটা কিন্তু আগে থেকে জানা ছিল। তো এটা কার থেকে হবে সেটাও জানা ছিল। তো সেই কলেজের বৃদ্ধ কেরানি যিনি আছেন, রাজকুমার বাবু নামে, তো ওনাকে গিয়ে ধরতে হবে, এটা হচ্ছে উনি বুঝেছিলেন কৌশলটা। তো ছেলেরা যখন টাকা দিচ্ছে, জমা দিচ্ছে, নরেন্দ্র তখন রাজকুমারের কাছে গিয়ে বললেন, মশাই, হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না, আপনি একটু অনুগ্রহ করে টাকাটা মাফ করে দিন। তাকে পাঠালে সে ভালো রকম পাশ করবে, আর না পাঠালে সব মাটি। মানে যদি একটু টাকাটা মুকুব করে দেন, তাহলে ও পরীক্ষায় তাহলে বসতে পারে, পরীক্ষায় পাঠালে ও তাহলে পরীক্ষায় বসবে, আর তা না হলে পরীক্ষাটা দিতে পারবে না, সব মাটি হবে। রাজকুমার বাবু তখন মেজাজ হারালেন। মেজাজ ভালো ছিল না কোনো কারণে। তো মেজাজ হারিয়ে উনি বলছে, মুখটাকে মুখ বিকৃতি করে বলছেন, নরেন্দ্রকে বলছেন, তোকে এত জ্যাঠামি করতে কে বলেছে? তোকে জ্যাঠামি করে সুপারিশ করতে হবে না, তুই যা, নিজের চরকায় তেল দিতে এগে যা। আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না, ও যদি মাইনে না দেয় আমি ওকে কিছুতেই পাঠাবো না। মানে ওনার তখন এরকম একটা মেজাজ করে উনি নরেন্দ্রকে বলছেন। নরেন্দ্র তো চিন্তায় পড়লেন, এটা তো মুশকিল হয়ে গেল। মানে তার নিজের পক্ষেও অত টাকা জোগাড় করা কঠিন হয়ে যাচ্ছে। মানে তিনিও তো তখন ছাত্র জীবনে, তিনি আর কি করে টাকাটা জোগাড় করবেন?
অথচ তাড়াতাড়ি টাকাটা যদি জোগাড় না করা হয় তাহলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না। এটা কিন্তু ওনার মাথায় চিন্তা ঢুকে গেল। উনিও দিতে পারছে না, আবার ওই কেরানি যে রাজকুমার বাবু তিনিও সাহায্য করছেন না। তাহলে কি হবে, কি করা যায়? ওনার মাথার মধ্যে এটা একটা বুদ্ধি খেলতে শুরু করলো। উনি কি করলেন, বাড়িতে না ফিরে সেদিন সন্ধ্যায় তিনি হেদোর কাছে এক গুলির আড্ডায়, হেদো মানে সিমলা স্ট্রিট ওনার বাড়ি, তো সিমলা স্ট্রিটের ওখানে আরেকটা এলাকা রয়েছে হেদো বলে, হেদুয়া এখন বলা হয়। তো সেইখানে ওই হেদোর কাছে এক গুলির আড্ডা ওখানে বসে। ওই গুলির আড্ডার কাছে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন, আর গুলির দোকানের দিকে যারা আসছে তাদেরকে ভালো করে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ দেখছেন নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজন সামনে এগিয়ে দাঁড়ালেন। তিনি হলেন রাজকুমার বাবু। রাজকুমার বাবু গুলির আড্ডায় আসেন। গুলির আড্ডা হচ্ছে ওখানে নেশাভান করা হয়, নেশাভানের জন্য ওই রাজকুমার বাবু আসেন। ওনার বাড়ির যেহেতু একটু কাছাকাছি, উনি একটু আগে থেকেই লক্ষ্য করেছিলেন। তো সেটাই উনি মানে বলেন আমরা মকাপে চকা, তো উনি সেই সুযোগটা নিলেন। তো রাজকুমার বাবুকে দেখলেন। তো নরেন্দ্রনাথ জানতেন রাজকুমার বাবু প্রতিদিন এই গুলির আড্ডায় নেশা করতে আসেন, এটা উনি জানতেন। নরেন্দ্রনাথকে দেখে রাজকুমার বাবুর মুখ শুকিয়ে গেছে। উনি তো ওখানে লুকিয়ে লুকিয়ে আসেন নেশা করতে, যাতে কেউ দেখতে না পায়। উনিও সেদিনকার ওরকম এসছেন সন্ধ্যাবেলায়, কিন্তু নরেন যে এই কীর্তিটা করবে উনি তো জানতেন না। তো নরেন্দ্রনাথকে দেখে ওনার চোখ মুখ শুকিয়ে গেছে। সুযোগ বুঝে নরেন্দ্রনাথ এবার সুযোগ নিলেন। নরেন্দ্রনাথ এবার সুযোগ বুঝে বললেন, হরিদাসের মাইনেটা যদি মুকুব না করেন তাহলে তিনি তার নেশার কথা কলেজময় ছড়িয়ে দেবেন। মহাবিপদে পড়ে গেলেন রাজকুমার বাবু। রাজকুমার বাবু তখন বিপদ বুঝে, তখন তো নরেন্দ্রনাথকে, উনি তো বুঝে গেছেন যে নরেন্দ্র তো এবার তো নরেন্দ্র সত্যি করবে, সারা কলেজময় ছড়িয়ে দেবে, তাহলে ওনার কি হবে? উনি তো সত্যি নেশা টেশা করতে আসেন। তো রাজকুমার বাবু বেগতিক দেখে তখন নরেন্দ্রনাথকে এবারে গিয়ে উনি বলছেন যে, বাবা রাগ করিস কেন, তুই যা বলছিস তাই হবে, তুই যখন বলছিস আমি কি আর তা না করে থাকতে পারি? এইবারে নরেন্দ্র দেখছে কেল্লা ফাতে, কার্য সিদ্ধি হয়েছে। ব্যাস কাজ শেষ। নরেন্দ্রনাথ ওখান থেকে এখন কেটে পড়লেন। যেই না সরে পড়লেন নরেন ওখান থেকে, রাজকুমার বাবু তখন এদিক ওদিক দেখে একদম সোজা গুলির আড্ডায় চলে গেলেন। নেশা করা চাই। তো তো এই ছিল ঘটনা। তো পরের দিন সকাল হতে না হতেই নরেন্দ্রনাথ কি করলেন, হরিদাসের বাড়িতেই একদম চলে গেলেন, বন্ধুর বাড়িতেই। একদম দারুণ সারপ্রাইজিং একটা নিউজ না? তো হরিদাস তো তখন দুশ্চিন্তায় রয়েছে যে পরীক্ষায় বসতে পারবেন কি পারবে না, পরীক্ষায় টাকা দিতে পারছেন না, কি হবে, উনি একদিকে একটা চিন্তায় রয়েছেন। সেখানে বন্ধু নরেন কি করছে, সকাল সকাল পরের দিন বন্ধুর বাড়িতে একদম গুড নিউজ নিয়ে হাজির আছে যে, ওরে খুব ফুর্তি কর, তোর মাইনেটা আর দিতে হবে না, মাইনের টাকা আর দিতে হবে না। তারপর তো গত সন্ধ্যের ঘটনা যা যা হলো, বন্ধুকে মানে বন্ধু তখন অবাক না, হরিদাস যে ওনার বন্ধু, উনি অবাক হয়ে বলছে, আরে তুই কি করে কি করলি, হঠাৎ করে কি করে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল? গতকাল এরকম উনি বলছিলেন রাজকুমার বাবু টাকা না দিলে আমাকে পরীক্ষায় বসতে দেবে না, আজকে হঠাৎ কি হলো এমন? তখন উনি এরকম সমস্ত ঘটনার ইতিবৃত্তান্ত মানে উনি যে, আরে মানে আমরা যেরকম বন্ধুদেরকে বলি যে, আরে সকালবেলা আমি তো এরকম সন্ধ্যাবেলায় গিয়ে কলেজ থেকে ফিরে সন্ধ্যাবেলা এরকম বাড়িতে না গিয়ে এরকম ঘটনা যা যা উনি করলেন, এই করেছি। তো সেভাবে উনি ওনার বন্ধুকে সব শেয়ার করলেন। বন্ধু আর দুই বন্ধু মিলে তো ব্যাস হেসে লুটোপুটি কাণ্ড, একদম সমস্ত ঘটনার আনুপর্বিক বর্ণনা শুনে। তো তো এই হচ্ছে ঘটনা। তো তোমাদের উৎসাহ আগ্রহ যদি এরকম ভাবেই থাকে, তাহলে পরবর্তী কালে আমরা আরো স্বামীজির জীবনের স্মরণীয় ঘটনা সম্বন্ধে জানবো। আর আজকে তাহলে এইটুকুই রইলো। পরের দিন আবার ফিরে আসছি নতুন কোনো একটা ঘটনা নিয়ে স্বামীজির জীবনের।